ক্লাস 11-এর সিএলপিএ আমরা আগের দিন শুরু করেছিলাম। সিএলপিএর অডিট পার্টের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অডিটিং আমরা শুরু করেছি। তার আজকে পার্ট 2 ভিডিও। আমরা আগের দিন কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো একবার প্রথমে বলে দেব। তোমাদের অডিট পার্টের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশানের প্রথমেই কিছু শর্ট কোয়েশ্চেন, যেগুলো এমসিকিউ বা 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এরকম কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা অডিটে চলে গেছি, ডেফিনেশন অফ অডিট পড়েছি, তারপরে ডেফিনেশন অফ অডিটার্স, তারপরে পড়েছি নেচার or features of auditing, এরপরে objectives of auditing, আর লাস্ট advantages of auditing। এই কোশ্চেনগুলো আমরা আগের দিন পড়েছিলাম। অডিট কাকে বলে, মানে নিরীক্ষা কাকে বলে, নিরীক্ষক কাকে বলে, নিরীক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য, নিরীক্ষার উদ্দেশ্য আর নিরীক্ষার সুবিধা। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আজকে আমরা প্রথম যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে নিরীক্ষার অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ অডিটিং। বহুকাল আগে থেকেই নিরীক্ষা ব্যবস্থার প্রচলন হলেও এখনো পর্যন্ত কিন্তু এটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। অর্থাৎ এই অডিটের কিছু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সেগুলো কি কি? প্রথম বলছে হিসাবের নির্ভুলতার বিষয়ে অনিশ্চয়তা। উপযুক্ত যত্ন ও দক্ষতার সঙ্গে একজন নিরীক্ষক হিসাব পরীক্ষা করেন, কিন্তু তারপরেও হিসাবে ভুল ত্রুটি বা কারচুপি থেকে যেতে পারে। সেই জন্য কিন্তু সব সময় নিরীক্ষককে দায়ী করা যায় না, কারণ ভুল ত্রুটি বা জুয়াচুরি খুঁজে বের করা কিন্তু তার প্রধান কাজ নয়। আমরা উদ্দেশ্যতে পড়েছি যে একজন অডিটের মুখ্য উদ্দেশ্য কি না, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা সেই বিষয়ে মতামত দেওয়া। আর গৌণ উদ্দেশ্য হচ্ছে ভুল ত্রুটি উদ্ঘাটন ও ভুল ত্রুটি ও জুয়াচুরি রোধ। তাহলে এই ভুল ত্রুটি খুঁজে বার করা কিন্তু অডিটরের মেন কাজ নয়। তাই হিসাব পরীক্ষার পরও যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু সব সময় অডিটরকে দায়ী করা যায় না। নেক্সট বলছে নাম্বার 2, পরিচালনার অদক্ষতা প্রকাশ পায় না। কি বলছে? কোনো একটি প্রতিষ্ঠানের পরিচালনা বা নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি নির্ধারণ কারা করেন? মালিক বা পরিচালক পর্ষদ। এই সম্পর্কে নিরীক্ষক কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। মানে পরিচালনায় যদি কোনো গণ্ডগোল থাকে বা কোনো হয়তো এমন কোনো নিয়ম বা নীতি ওই প্রতিষ্ঠানে চালু আছে যেটা হয়তো ঠিক নয়, তাহলে সেই ব্যাপারে কিন্তু নিরীক্ষক কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু সেটা মালিক বা পরিচালক পর্ষদ নিজে তৈরি করেছে। তাহলে কাজেই যথেষ্ট যত্ন ও দক্ষতার সঙ্গে হিসাবপত্র পরীক্ষা করা হলেও যদি প্রতিষ্ঠানের পরিচালনা বা নিয়ন্ত্রণে কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি কিন্তু থেকেই যায়। সেই ত্রুটি দূর করা কিন্তু নিরীক্ষকের পক্ষে সম্ভব নয়। তাই পরিচালনার অদক্ষতা কিন্তু কখনোই অডিট রিপোর্টে প্রকাশ পায় না। নাম্বার 3 কি বলছে? সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। বড় বড় প্রতিষ্ঠানে কি হয়, প্রতিটা লেনদেন বিস্তারিত পরীক্ষা করা নিরীক্ষকের পক্ষে সম্ভব হয় না, কারণ বড় প্রতিষ্ঠানে অনেক ট্রানজাকশান হয়। তো সব ট্রানজাকশান যদি চেক করতে হয় তাহলে অডিটরের অনেক টাইম লাগে। তাই সেক্ষেত্রে কি হয় যে সব ট্রানজাকশান চেক করা কিন্তু সম্ভব হয় না। এছাড়াও এমন কিছু বিষয় আছে যেগুলো খুবই জটিল এবং টেকনিক্যাল ব্যাপার, যা নিরীক্ষকের পক্ষে জানাও সম্ভব নয়। তাই এই সব বিষয়ের জন্য তাকে কোনো দায়িত্বশীল কর্মচারীর মতামত বা তার রিপোর্টের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সেই কর্মচারী যদি তাকে নিরীক্ষককে ভুল তথ্য দিয়ে থাকে তাহলে নিরীক্ষকের অডিট রিপোর্টেও ভুলই আসবে। তো সেক্ষেত্রে সঠিক তথ্য পাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না।
নাম্বার 4 বলছে প্রত্যাশিত সেবা লাভ অসম্ভব। বর্তমানে কারবারের জটিলতা বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানের সব বিষয় বিশদভাবে পরীক্ষা করা নিরীক্ষকের পক্ষে সম্ভব হয় না। কেন না, কিছু পরিমাণ ঝুঁকি নিয়ে কাজ সম্পাদন করতে হয়, কাজেই তার কাছে কাঙ্ক্ষিত সেবা পাওয়াও কিন্তু সবসময় সম্ভব হয় না। আর লাস্ট পয়েন্ট কি বলছে, ময়না তদন্ত নিরীক্ষা। ময়না তদন্ত নিরীক্ষা পোস্টমর্টেম অডিট। পোস্টমর্টেম কি না, একজন ব্যক্তি যখন মারা যায়, কোনো মানুষ বা কেউ যখন মারা যায়, তখন মারা যাওয়ার পর তার পোস্টমর্টম করা হয় আর মৃত্যুর কারণ জানার জন্য। তাহলে এই পোস্টমর্টম করার ফলে কি সেই মানুষ কি আর বেঁচে উঠবে? উঠবে না। ঠিক সেরকমই ভুল ত্রুটি জুয়াচুরি হয়ে গেছে, হিসাবে যা যা হবার হয়ে গেছে, তাহলে সেই হিসাব পরীক্ষা করার ফলে সেই হিসাব থেকে কিন্তু যা ভুল হয়েছে বা যা জুয়াচুরি হয়েছে সেটা কিন্তু আটকানো সম্ভব নয়। কি হবে না, ইন ফিউচারে যাতে সেই ভুল আর জুয়াচুরি না হয় সেই ব্যবস্থা হতে পারে, কিন্তু বর্তমান হিসাবে ঘটে যাওয়া ভুল বা জুয়াচুরি কিন্তু থেকেই যায়। তাই একে বলা হয় পোস্টমর্টম অডিট, মানে ময়না তদন্ত নিরীক্ষা। তাহলে এগুলো হচ্ছে অডিটের অসুবিধা, মানে ডিসঅ্যাডভান্টেজ অফ অডিটিং। এই অসুবিধাগুলো আমাদের পড়ে নিতে হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং। এখানে আমি তোমাদের বিষয়গুলো সবসময় মনে রাখবে, যে কোনো পার্থক্য দিলে অবশ্যই বিষয় উল্লেখ করে কিন্তু পার্থক্য লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্য লিখলে ভালো মার্কস পাওয়া যাবে। তো এখানে আমি তোমাদের বিষয়গুলো লিখেছি আর তার পার্থক্যগুলো আমি আলোচনা করে দেব। দেখো কি বলছে, প্রথম বিষয় কি লিখেছি, উদ্দেশ্য। কি বলেছে, একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে তারিখের প্রতিষ্ঠানে, নির্দিষ্ট হিসাবকালের শেষ তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ওই সময়ের জন্য আর্থিক ফলাফল নির্ণয় করে হচ্ছে হিসাব নিকাশকরণ। মানে হিসাব নিকাশকরণের কাজ হচ্ছে হিসাব তৈরি করা, আর নিরীক্ষা কী করে, ওই নির্দিষ্ট হিসাবকালের আর্থিক বিবরণীগুলিতে প্রতিষ্ঠানের কাজকর্মের ফলাফল ও আর্থিক অবস্থার যেটা হিসাব নিকাশকরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেইটা সত্যতা যাচাই করে। তার মানে হিসাব নিকাশকরণের উদ্দেশ্য হচ্ছে হিসাব নির্ণয় করা, আর্থিক ফলাফল নির্ণয় করা, আর নিরীক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই আর্থিক বিবরণীতে আর্থিক ফলাফলের সত্য ও ন্যায্য চিত্র প্রকাশ করা। নেক্সট বিষয় কি বলেছে, পরিধি। হিসাব নিকাশকরণের ক্ষেত্রে স্বীকৃত নীতি ও তত্ত্ব অনুযায়ী লেনদেন লিপিবদ্ধ করা, হিসাবের জের নির্ণয় করা, লাভ ক্ষতি হিসাব, উদ্বর্তপত্র, এই সব তৈরি করা হিসাব নিকাশকরণের কাজ। আর নিরীক্ষার ক্ষেত্রে সেই হিসাবগুলো পরীক্ষা করা, লেনদেনের সত্যতা যাচাই, সম্পত্তি ও দায়ের অস্তিত্ব নিরূপণ ও মূল্যায়ন পরীক্ষা করা ও প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে নিরীক্ষার কাজ। এটা হচ্ছে পরিধি। নাম্বার 3, কাজের ধরন। হিসাব নিকাশকরণ কি না, কাজ তৈরি হচ্ছে, তাহলে হিসাব নিকাশকরণের ক্ষেত্রে কাজের ধরন হচ্ছে গঠনমূলক, মানে হিসাবটা গঠন হচ্ছে। আর নিরীক্ষার ক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণমূলক, অর্থাৎ যে হিসাবটা তৈরি হয়েছে সেটার বিশ্লেষণ করা, মানে বিশ্লেষণমূলক। তাহলে কাজের ধরন হিসাব নিকাশকরণের ক্ষেত্রে গঠনমূলক আর নিরীক্ষার ক্ষেত্রে বিশ্লেষণমূলক। নাম্বার 4, কাজ আরম্ভের সময়। হিসাব নিকাশকরণ কি হয়, নিরীক্ষার কাজ আরম্ভ করার আগে হিসাব নিকাশকরণের কাজ শুরু হয়, মানে নিরীক্ষার কাজ শুরু করার আগে আমাকে হিসাব নিকাশকরণের কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। আর নিরীক্ষার ক্ষেত্রে কি, হিসাব নিকাশকরণের কাজ শেষ হওয়ার পর নিরীক্ষার কাজ শুরু হয়। হিসাব নিকাশকরণের কাজ শেষ হবে, তারপর নিরীক্ষার কাজ শুরু হবে, মানে আগে হিসাব নিকাশকরণ হবে, হিসাব নিকাশকরণের কাজ শেষ হলে নিরীক্ষার কাজ শুরু হবে।
তাহলে এটাই হচ্ছে কাজ আরম্ভের সময়। নিরীক্ষার কাজ আরম্ভ করার আগে হিসাব নিকাশের কাজ শুরু হয়, আর হিসাব নিকাশের কাজ শেষ হওয়ার পর নিরীক্ষার কাজ শুরু হয়। কাজের ব্যাপ্তি, কাজের ব্যাপ্তি কি মানে কতদিন ধরে কাজটা চলে বা কখন কাজটা করতে হয়। হিসাব নিকাশের কাজ সারা বছর ধরে চলে, মানে সারা বছর ধরে যখন তোমার ট্রানজাকশান হচ্ছে সারা বছর ধরেই তোমাকে হিসাব করে যেতে হবে, তাহলে হিসাব নিকাশের কাজ সারা বছর ধরে চলে। কিন্তু নিরীক্ষার কাজ বছরের শেষেও হতে পারে, আবার সারা বছর ধরেও চলতে পারে। নিরীক্ষার কাজ তোমার সারা বছর ধরেও চলে, সেটাকে ধারাবাহিক নিরীক্ষা বলে, আর নিরীক্ষার কাজ বছরের শেষেও করা হতে পারে। আর প্রতিবেদন দাখিল মানে রিপোর্ট পেশ। আমরা পড়েছি যে অডিটর অডিট করার পর একটা রিপোর্ট তৈরি করে, যে অডিটে কি কি দেখলো, কি ভুল আছে, কি জুয়াচুরি হয়েছে, সেরকম লিখে একটা রিপোর্ট তৈরি করে। তাহলে হিসাব নিকাশকরণের ক্ষেত্রে যে অ্যাকাউন্টেন্ট হিসাব করছে তাকে কি কোনো রিপোর্ট দিতে হয় না। হিসাব তৈরি করার পর নিয়োগকর্তার নিকট কোনো প্রতিবেদন দাখিল করতে হয় না, মানে কোনো অ্যাকাউন্টেন্টকে হিসাব রক্ষককে কোনো প্রতিবেদন দাখিল করতে হয় না। কিন্তু হিসাব পরীক্ষার পর, নিরীক্ষা করার পর, অডিট করার পর নিয়োগকর্তার নিকট প্রতিবেদন পেশ করতে হয়। তাহলে এটা হচ্ছে প্রতিবেদন দাখিল। তাহলে এইভাবে আমরা হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে পার্থক্যগুলো দেখে নিলাম। বিষয়গুলো আমরা অবশ্যই বিষয় লিখে পার্থক্য লিখব। বিষয়গুলো আমি এখানে লিখেছি এবং পার্থক্যটা আমি আলোচনা করে দিলাম। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কি বলেছে, নিরীক্ষকের পেশাগত ও সাধারণ গুণাবলী আলোচনা কর। নিরীক্ষকের পেশাগত ও সাধারণ গুণাবলী, প্রফেশনাল অ্যান্ড জেনারেল কোয়ালিফিকেশনস অফ অডিটর। ফার্স্ট আমরা পেশাগত গুণাবলী দেখে নেব। মানে একজন ব্যক্তিকে অডিটর হতে গেলে, কোনো প্রতিষ্ঠানের অডিট করতে গেলে তার কি কি পেশাগত গুণ লাগে বা কি কি পেশাগত যোগ্যতা লাগে। তাহলে দেখো কি বলছে, প্রথম যে কোয়ালিফিকেশানটা লাগে, পেশাগত প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগে সেটা হচ্ছে 2013 সালের কোম্পানি আইনের 141 সাবসেকশন 1 ধারা অনুযায়ী যৌথ মূলধনী কারবার মানে জয়েন্ট স্টক কোম্পানির নিরীক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য, মানে কি না কোনো ব্যক্তি যদি কোনো জয়েন্ট স্টক কোম্পানির অডিটর হিসেবে নিযুক্ত হতে চায় তাহলে তার কি রুল, সেটা কোন সেকশনে লেখা আছে, 2013 সালের কোম্পানি আইনের 141 সাবসেকশন 1 সেকশনে লেখা আছে। কি লেখা আছে না, সেই ব্যক্তিকে 1949 সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আইন অনুসারে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। এর জন্য তাকে ICAI কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা আমরা প্রথম দিনেই যে শর্ট কোশ্চেন পড়েছিলাম, 1 মার্কসের কোশ্চেন বুলেট করে করে পড়েছিলাম, তার মধ্যে আমরা পড়েছিলাম ICAI এর ফুল ফর্ম কী ছিল, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। মানে কি পড়েছিলাম যে কোনো ব্যক্তি যদি জয়েন্ট স্টক কোম্পানির অডিটর হিসেবে জয়েন করতে চায় তাহলে সেই ব্যক্তিকে 1949 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আইন অনুসারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। তার জন্য তাকে কি করতে হবে, এই যে ICAI আছে মানে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, এই ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত পরীক্ষায় অর্থাৎ তারা যে এক্সাম নেয় আর কি, সেই এক্সাম দিতে হবে এবং সেই এক্সামে পাশ করতে হবে, তবেই সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে ঘোষিত হবে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে তবেই সে যৌথ মূলধনী কারবারে নিরীক্ষক হিসেবে নিযুক্ত হতে পারবে। সেকেন্ড কি চাই, কোম্পানি আইনের 143 সাবসেকশন বি ধারা অনুযায়ী কোম্পানির পরিব্যয় হিসাব পরীক্ষার জন্য, পরিব্যয় হিসাব মানে কি কস্ট অ্যাকাউন্টেন্ট, যে সমস্ত প্রতিষ্ঠান উৎপাদন কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টেন্ট করতে হয়। তা যারা প্রোডাকশন করে, যে সমস্ত প্রতিষ্ঠান প্রোডাকশন করছে তাদের কস্ট অ্যাকাউন্টেন্ট করতে হয়। তাহলে এরকম কোনো প্রতিষ্ঠান যারা প্রোডাকশন করছে সেই প্রতিষ্ঠানে যদি নিরীক্ষক হিসেবে কেউ নিযুক্ত হতে চায় তখন কি করতে হবে,
1959 সালের কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট আইনের বিধান অনুযায়ী কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হবে। তাহলে এক্ষেত্রে 1959 সালের কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস আইনের বিধান অনুযায়ী তাকে কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হবে। এরাও একটা পরীক্ষা আয়োজন করে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাকে কস্ট অ্যাকাউন্টেন্ট বলে ডিগ্রি দেওয়া হয়, এবং কস্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রি থাকলে সে কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে পরিব্যয় নিরীক্ষা করার জন্য শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টেন্ট নয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও কিন্তু সে পরিব্যয় নিরীক্ষা করতে পারবে। তাহলে এটা আমরা দেখলাম যৌথ মূলধনী কারবার মানে কোনো কোম্পানির ক্ষেত্রে। কিন্তু মালিকানা আরও অনেক রকম হয়, যেমন এক মালিকই হতে পারে, অংশীদারি কারবার হতে পারে, কিংবা অন্যান্য অবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এদের ক্ষেত্রে তাহলে কি হবে না, এক মালিকই বা অংশীদারি কারবার কিংবা অন্যান্য অবিধিবদ্ধ প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া বাধ্যতামূলক নয়। মানে এক মালিকি কারবার বা অংশীদারি কারবারের মালিক যে কোনো যোগ্য ব্যক্তিকে দিয়ে নিরীক্ষা করাতে পারে। এক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া কিন্তু কখনোই বাধ্যতামূলক নয়। তাহলে এই হচ্ছে তোমাদের নিরীক্ষকের পেশাগত গুণাবলী, প্রফেশনাল কোয়ালিফিকেশন। এরপরে দেখে নেব সাধারণ গুণাবলী কি কি আছে। সাধারণ গুণাবলী মানে জেনারেল কোয়ালিটিস যেগুলো আছে সেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করেছে। দেখো, বিভিন্ন বিষয়ে শিক্ষা আর ব্যক্তিগত গুণাবলী। বিভিন্ন বিষয়ে শিক্ষা আর ব্যক্তিগত গুণাবলী। বিভিন্ন বিষয়ে শিক্ষা কি না, একজন অডিটর হতে গেলে তার বিভিন্ন বিষয়ে কিছু জ্ঞান থাকতে হবে, বিভিন্ন সাবজেক্টে জ্ঞান থাকতে হবে। সেগুলো কি কি? প্রথমে অবশ্যই হিসাবশাস্ত্রে গভীর জ্ঞান, কারণ তুমি হিসাব নিকাশকরণকেই চেক করছো। তাহলে তোমার যদি হিসাব নিকাশকরণে বা হিসাবশাস্ত্রে জ্ঞান না থাকে, অ্যাকাউন্টেন্সিতে জ্ঞান না থাকে, তাহলে তুমি সেটা চেক করতে পারবে না। তাহলে প্রথমেই লাগবে হিসাবশাস্ত্রের গভীর জ্ঞান। এরপরে কি বলছে, অর্থশাস্ত্রের নীতি মানে ইকোনমিক প্রিন্সিপাল। যে কোনো প্রতিষ্ঠানেরই কাজকর্ম কি হয়, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, কারণ একটা কারবার সমাজের মধ্যে গড়ে ওঠে এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারাই তার প্রভাবিত হয়। সেই জন্য সেই ব্যক্তিকে কিন্তু অর্থশাস্ত্রের জ্ঞানও থাকতে হবে, মানে ইকোনমিক প্রিন্সিপালের জ্ঞানও তার থাকতে হবে। নাম্বার 3, আইন সম্পর্কে জ্ঞান। কোনো প্রতিষ্ঠানের কাজকর্ম সাধারণত কোনো না কোনো আইন দ্বারা নির্ধারিত হয়, যেমন আমি বলছি কোম্পানি আইন দ্বারা নির্ধারিত হতে পারে, অংশীদারি আইন হতে পারে, চুক্তি আইন হতে পারে, আয়কর আইন হতে পারে। তাহলে এই সমস্ত আইন দ্বারাই কিন্তু সব কাজ নিয়ন্ত্রিত হয়। তাহলে সেই আইনগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তা না হলে অডিটর বুঝতে পারবে না যে আইন মেনে হিসাব রক্ষণ করা হয়েছে কিনা। তাহলে আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নেক্সট কি বলছে, ভাষা সম্পর্কে জ্ঞান। অবশ্যই হিসাব পরীক্ষার শেষে নিরীক্ষককে একটা রিপোর্ট পেশ করতে হয়, রিপোর্টের মাধ্যমে একটা লিখিত মতামত দিতে হয়। সেটা অবশ্যই সুস্পষ্ট, সংক্ষিপ্ত এবং সকলের বোধগম্য হওয়া উচিত, কারণ সে যে রিপোর্টটা দেবে, একজন অডিটর যে রিপোর্ট দেবে, সেটা কিন্তু সকল ব্যক্তির সামনে পেশ করা হতে পারে। তাহলে সেক্ষেত্রে যাতে সকল ব্যক্তি সেটা বুঝতে পারে, তাই সেখানে সুস্পষ্ট, সংক্ষিপ্ত ও বোধগম্য হতে হবে, এবং সেই কারণেই প্রতিবেদন যে ভাষায় লেখা হয় সেই ভাষার ওপর তার উপযুক্ত দখল থাকতে হবে। আর লাস্ট, যান্ত্রিক হিসাব নিকাশ সম্পর্কে জ্ঞান। যান্ত্রিক হিসাব নিকাশ মানে এখন বর্তমানে বিভিন্ন দেশেই কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিক পদ্ধতিতে হিসাব রাখা হচ্ছে। তাহলে যে অডিটর হিসাব করতে যাবে সেরকম কোনো কোম্পানি যেখানে কম্পিউটারের মাধ্যমে হিসাব রেখেছে, তাহলে সেক্ষেত্রে কম্পিউটারের জ্ঞানও কিন্তু অডিটরে থাকতে হবে। তাহলে কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে? হিসাবশাস্ত্রে গভীর জ্ঞান, অর্থশাস্ত্রের নীতি সম্পর্কে জ্ঞান, আইন সম্পর্কে জ্ঞান, ভাষা সম্পর্কে জ্ঞান এবং যান্ত্রিক হিসাব নিকাশ সম্পর্কে জ্ঞান। তাহলে এইগুলো, এই সমস্ত বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। এরপর দেখে নেব ব্যক্তিগত গুণাবলী।
অর্থাৎ একজন অডিটর হতে গেলে তার কিছু পার্সোনাল কোয়ালিটিসও কিন্তু থাকতে হয়। সেই পার্সোনাল কোয়ালিটিসগুলো কি কি? প্রথম কি বলছে? সততা ও বুদ্ধিমত্তা। কারণ প্রতিষ্ঠানে একজন সৎ ব্যক্তির দ্বারাই প্রতিষ্ঠানের নিরীক্ষা করতে হবে এবং অবশ্যই তাকে বুদ্ধিমান হতে হবে। তিনি যা সত্য বলে বিশ্বাস করেন না তা সত্য বলে প্রত্যয়ন করবেন না, অর্থাৎ তিনি যেটা নিজে সত্য বলে বুঝবেন যে এটা সত্য নয়, সেটা কখনোই তিনি তো সত্য বলে মেনে নেবেন না। কোনো বিষয় সত্য বলে প্রত্যয়ন করার আগে তিনি যুক্তিসঙ্গত সাবধানতা ও দক্ষতা অবলম্বন করবেন। নাম্বার বলছে সন্দেহবাতিকতা মুক্ত। নিরীক্ষার কাজে তিনি সব সময় সতর্কতা অবলম্বন করবেন, কখনোই অবিশ্বাসের মনোভাব পোষণ করবেন না। অর্থাৎ হিসাবে ভুল ত্রুটি আছেই এরকম সন্দেহ নিয়ে তিনি যদি কাজ শুরু করেন তাহলে কিন্তু চলবে না। তবে কোনো বিষয়ে সামান্যতম সন্দেহ হলেই তাকে কিন্তু বিষয়টা গভীরভাবে পরীক্ষা করতে হবে। নাম্বার 3, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, ভেরি ইম্পর্টেন্ট। সেই ব্যক্তিকে অবশ্যই ইম্পার্সিয়াল অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। কারুর হয়ে কোনো উচ্চপদস্থ কর্মচারী বা কোনো ব্যবস্থাপনার দ্বারা কিন্তু তিনি কখনোই প্রভাবিত হবেন না। তিনি একজন নিউট্রাল পার্সন হয়ে ওই প্রতিষ্ঠানে কাজ করবেন। দৃঢ় ব্যক্তিত্ব। অবশ্যই নিরীক্ষকের নিজের মতামত প্রকাশ করতে হয়, কারণ নিরীক্ষক যেটা সত্য বলে মনে করবেন না সেটা তিনি কখনোই সত্যভাবে মেনে নেবেন না। তাহলে নিজের মতামত প্রকাশ করতে গেলে মালিক বা পরিচালকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ ঘটতেই পারে। সেই কারণে যে কোনো চাপের মুখে তিনি কিন্তু নিজস্ব মতামতে অবিচল থাকতে হবে। তো সেখানে দৃঢ় ব্যক্তিত্ব তার থাকতে হবে। এছাড়া বাস্তববাদী। অবশ্যই নিরীক্ষককে কল্পনাপ্রবণ হয়ে কাজ করলে চলবে না, তাকে বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। ধৈর্যশীল। অনেক বড় বড় প্রতিষ্ঠানে অনেক বেশি ট্রানজাকশান হতে পারে, অন্য ব্যক্তিদের সাথে, রিলেটেড পার্সনদের সাথে কথা বলতে হতে পারে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই ধৈর্যশীল হতে হবে। উপস্থিত বুদ্ধি থাকতে হবে, কারণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তার কিন্তু উপস্থিত বুদ্ধি দরকার। আর হাসি খুশি, মিষ্টভাষী ও ভদ্র, মানে প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে তাকে সবসময় সর্বদাই হাসি খুশি, মিষ্টভাষী ও ভদ্র হওয়া প্রয়োজন। এই পুরোটা হচ্ছে একজন অডিটরের কোয়ালিফিকেশন। তোমাদের যদি প্রশ্নে আমি বলে দিই, প্রশ্নে যদি যে কোনো একটা দিতে পারে, হয়তো বললো যে অডিটরের পেশাগত গুণাবলী আলোচনা করো, তাহলে পুরো পেশাগত গুণাবলী আলোচনা করতে হবে। যদি বলে দেয় অডিটরের ব্যক্তিগত গুণাবলী কী কী, তাহলে ব্যক্তিগত গুণাবলীগুলো লিখতে হবে। কিন্তু যদি শুধুমাত্র অডিটরের কোয়ালিফিকেশান চায়, মানে যদি প্রশ্ন দেয় নিরীক্ষকের গুণাবলীগুলি বা যোগ্যতাগুলি আলোচনা করো, তাহলে কিন্তু সব কটাই উল্লেখ করতে হবে। মানে আমি পেশাগত গুণাবলীও লিখব, সাধারণ গুণাবলীর মধ্যে বিভিন্ন বিষয়ে শিক্ষার মধ্যেও লিখব, আবার ব্যক্তিগত গুণাবলীও লিখব। তো সেক্ষেত্রে যদি 4 মার্কস বা 6 মার্কস যাই আসুক, তোমাদের কিন্তু সবটাই উল্লেখ করতে হবে, তাহলে তখন প্রশ্ন অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, পয়েন্টস সবকটা লিখব, ভিতরের ডেসক্রিপশান কমিয়ে দেব। মানে প্রফেশনাল কোয়ালিফিকেশান তো আমি কমাতে পারবো না, তাই প্রফেশনাল কোয়ালিফিকেশানটা লিখব, লিখে বিভিন্ন বিষয়ে শিক্ষার আমি এই পয়েন্টসগুলোই লিখে দেবো যে কী কী বিষয়ে জ্ঞান থাকবে, আর এর ডেসক্রিপশান লেখার দরকার নেই। আর ব্যক্তিগত গুণাবলী হেডিং করে আমরা এই পয়েন্টস দিয়ে তার ভিতর 1 লাইন করে ডেসক্রিপশান লিখব। কিন্তু মেন যে 3টে হেডিং, মানে পেশাগত গুণাবলী আর সাধারণ গুণাবলীর মধ্যে বিভিন্ন বিষয়ে শিক্ষা আর ব্যক্তিগত গুণাবলী, সবটাই কিন্তু এই 3টে কোয়ালিফিকেশানই কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আমরা ভিতরে ডেসক্রিপশান ছোট করে লিখব। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো গুণাবলী আলোচনা করা হলো। এরপর আমি এখানে দুটো কোয়েশ্চেন দেখো আসে তোমাদের, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলছে নিরীক্ষক একজন অ্যাকাউন্টেন্ট নয়, ব্যাখ্যা করো। মানে অ্যান অডিটর ইজ নট অ্যান অ্যাকাউন্টেন্ট, ডিসকাস। দেখো আমরা দেখেছি যে অ্যাকাউন্টেন্টকে প্রতিষ্ঠানের একজন বেতনভোগী কর্মচারী,
মানে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যক্তি, প্রতিষ্ঠানের বেতন পায় এরকম একজন কর্মচারী। কিন্তু নিরীক্ষক একজন বহিরাগত ব্যক্তি, একজন নিরপেক্ষ ব্যক্তি, সে কখনোই প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী হবে না। অ্যাকাউন্টেন্ট হিসাব প্রস্তুত করে, আর অডিটর কি করে, সেই হিসাব পরীক্ষা করে। আর অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তি এবং অডিটর অভ্যন্তরীণ ব্যক্তি নয়, নিরপেক্ষ ব্যক্তি। আরও আমি বলতে পারি অ্যাকাউন্টেন্ট হিসাব পরীক্ষা করার পর কোনো রিপোর্ট পেশ করতে হয় না, কিন্তু অডিটরকে হিসাব পরীক্ষা করার পর সত্য ন্যায্য চিত্র প্রকাশ হয়েছে কিনা সেই ব্যাপারে একটা মত প্রতিবেদন পেশ করতে হয়। তাই আমরা বলতে পারি যে নিরীক্ষক আর অ্যাকাউন্টেন্ট দুজন আলাদা ব্যক্তি। কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজন পেশাদার নিরীক্ষক নিয়োগকর্তার নির্দেশে প্রতিষ্ঠানের হিসাব রাখেন বা বিভিন্ন আর্থিক বিবরণী তৈরি করেন। মানে যিনি নিরীক্ষক তাকে দিয়েই হিসাব রাখার কাজ, মানে তাকে দিয়েই অ্যাকাউন্টের কাজ করানো হয়ে থাকে। অর্থাৎ একদিকে তিনি অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, আবার অপরদিকে নিরীক্ষকেরও কাজ করছেন। মানে তিনি একজন ব্যক্তি অ্যাকাউন্টেন্টও হয়েছেন, আবার অডিটরও হয়েছেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার, নিয়োগের শর্ত অনুযায়ী একজন নিরীক্ষক যখন হিসাব রাখার কাজ করেন তখন তার ভূমিকা হচ্ছে অ্যাকাউন্টেন্টের, নিরীক্ষকের নন। এক্ষেত্রে নিরীক্ষক হিসেবে তার কোনো দায় থাকে না। মানে যখন তিনি হিসাবটা রাখছেন তখন তিনি শুধুই অ্যাকাউন্টেন্ট, তখন কিন্তু তিনি আর নিরীক্ষক নন। তাই নিরীক্ষক হিসেবে তখন কিন্তু তার আর কোনো দায় থাকে না। তাই নিরীক্ষা এবং অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আমরা বলতে পারি একজন নিরীক্ষককে একজন অ্যাকাউন্টেন্ট বলে গণ্য করা যায় না। একজন অডিটর কখনোই একজন অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না। যতই বাস্তব ক্ষেত্রে একজন ব্যক্তিকে দিয়ে এই দুটো কাজ করানো হয়ে থাকুক, কিন্তু যখন তিনি অ্যাকাউন্টের কাজ করবে তখন তিনি অ্যাকাউন্টেন্ট, যখন তিনি অডিটের কাজ করবে তখন তিনি অডিটর, কখনোই এক হবে না। তাই আমরা লাস্ট পর্যন্ত কনক্লুশনে বলতে পারি যে নিরীক্ষককে একজন অ্যাকাউন্টেন্ট বলে গণ্য করা যায় না। এইভাবে তোমাদের এই কোশ্চেনটা ডিসকাস করতে হবে। আরেকটা কোশ্চেন আসে, কোনো কারবারি প্রতিষ্ঠানে হিসাব নিকাশকরণ প্রয়োজনীয়, নিরীক্ষা কেবল বিলাসিতা। ব্যাখ্যা, অ্যাকাউন্টিং ইজ নেসেসারি, অডিটিং ইজ লাক্সারি। কি বলছে না, সমালোচকরা প্রায় এরকম মন্তব্য করে থাকেন যে কারবারের হিসাব নিকাশকরণের প্রয়োজনীয়তা থাকলেও হিসাব পরীক্ষা করানোটা লাক্সারি। মানে হিসাব নিকাশ করাটা প্রয়োজনীয়, কিন্তু সেই হিসাবটাকে আবার পরীক্ষা করাটা লাক্সারি। কারণ অর্থাৎ সুষ্ঠুভাবে যদি হিসাব রাখার ব্যবস্থা করা হয়, মানে ঠিক করে যদি হিসাব রাখে কেউ, তাহলে সেক্ষেত্রে আর সেই হিসাব পরীক্ষা করানো অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তো এইভাবে সমালোচকরা নিরীক্ষাকে বিলাসিতা আখ্যা দিয়েছে এবং তার সমর্থনে কি যুক্তি দিয়েছে না, অসুবিধাগুলোকেই তুলে ধরেছে যে হিসাবের নির্ভুলতা বিষয়ে অনিশ্চয়তা, পরিচালনার অদক্ষতা প্রকাশ পায় না, সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। এছাড়া জাল জুয়াচুরির ভুল ত্রুটি প্রত্যক্ষভাবে প্রতিরোধ করাও নিরীক্ষকের পক্ষে সবসময় সম্ভব হয় না। উপরোক্ত এই ত্রুটি বিচ্যুতিগুলো যথার্থতা বিচার করার আগে বর্তমান জটিল আর্থসামাজিক যুগে নিরীক্ষা থেকে বিভিন্ন পক্ষ যে নানা রকম সুবিধা ভোগ করে তা আলোচনা করতে হবে। এক মালিকি বা অংশীদারি কারবারে প্রণয়নের ক্ষেত্রে কারবারের মালিকদের প্রত্যক্ষ প্রভাব থাকে। মানে এক মালিকি কারবার বা অংশীদারি কারবারের ক্ষেত্রে মালিক নিজেই হিসাব রাখে, কারণ মালিক একাই সব দেখাশোনা করে। তো সেক্ষেত্রে একজন নিরপেক্ষ ব্যক্তির সাহায্যে এই হিসাব পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা রয়েছে, কারণ প্রতিষ্ঠানের মালিকরা কারবার পরিচালনার বিষয়ে দক্ষ হলেও সবসময় যে তারা হিসাব নিকাশকরণের ক্ষেত্রেও পারদর্শী হবেন তা নয়। অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে তারা হয়তো দক্ষ, কিন্তু হিসাব রাখার ক্ষেত্রে তারা দক্ষ নয়। তাহলে সেক্ষেত্রে একজন অন্য ব্যক্তিকে দিয়ে হিসাব পরীক্ষা করানোটা উচিত। এছাড়া বলছে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে হিসাব পরীক্ষা করানো কিন্তু আইনগতভাবে বাধ্যতামূলক। এইভাবে নিরীক্ষা করার ফলে আমরা দেখেছি যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন রকম সুবিধা পায়।
ভুল ত্রুটি জুয়াচুরি উদ্ঘাটন ও নিবারণ, সুষ্ঠু হিসাব নিকাশকরণ, সত্য ন্যায্য চিত্র প্রকাশ, নির্ভরযোগ্য দলিল। এছাড়া হিসাব পরীক্ষার ফলে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে যে সমস্ত তৃতীয় পক্ষ আছে, যেমন বীমা প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, দেনাদার, পাওনাদার, সবাই কিন্তু অডিট করার ফলে সুবিধা ভোগ করে। তাই বর্তমানে সব প্রতিষ্ঠানই ইচ্ছাকৃতভাবে বা বাধ্যতামূলকভাবে তাদের হিসাব পরীক্ষা করানোর ব্যবস্থা করে থাকে। তাই আমরা বলতে পারি যে এই যে বক্তব্যটা সমালোচকরা বলেছেন যে কোনো কারবারি প্রতিষ্ঠানে হিসাব নিকাশকরণ প্রয়োজনীয়, নিরীক্ষা কেবলই বিলাসিতা, সেটা কিন্তু মোটেই যুক্তিযুক্ত নয়। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এখানেই কমপ্লিট হলো। আমরা দুটো ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা দেখে নিলাম।